নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, নিহত নাবালিকার দেহ পাওয়ার পর যে উত্তাল হয়েছিল বারুইপুর, তা ছিল রাজনীতি। পিছন থেকে যারা উস্কেছেন পলিটিক্যাল লোক, যারা ইলেকশনে রিজেক্ট হয়েছে, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে, তাদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। রাজনৈতিক ইন্ধন ছিল, উস্কানি ছিল। বিস্ফোরক অভিযোগ করলেন আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মব লিঞ্চিং করে যে নিরীহ লোকটাকে ছেলেটাকে মেরে দিয়েছে, সেখানেও যারা হত্যাকারী তাদেরকেও মার্ডার কেসে যুক্ত করা হবে। প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক পিছন থেকে যারা উস্কেছেন পলিটিক্যাল লোক, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে এক হয়েছেন, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। আরো একই কাণ্ড, পুলিশের নিচু লেভেলের মেদ এখনো ঝরেনি। আমাদের কোন লোকের যদি কোনো টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%, সেক্ষেত্রেও স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। প্রথমটা একটু আসি। বারুইপুরে নিহত নাবালিকার যে যন্ত্রণা, যে কষ্ট দিয়ে দুষ্কৃতীরা তাকে মেরে ফেলেছে, সেই নাবালিকার দেহ পাওয়ার পর গাড়ি ভাঙচুর হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে, রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা করেছে তাদের 200 জনকে চিহ্নিত করা হয়েছে, এরই মধ্যে 200 জনকে চিহ্নিত করা হয়েছে। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন, যারা শূন্য থেকে এক হয়েছে এবং যারা ক্ষমতা থেকে চলে গেছে, এই 200 জন আক্রমণকারী, হামলাকারী তারা। এবার একটু বিশ্লেষণে আসি। বরাবর আমরা দেখেছি এই দক্ষিণ 24 পরগনা বামেদের শক্ত ঘাঁটি, বামেদের আমল থেকে সিপিআইএম আরএসপি যথেষ্ট শক্তিশালী বামেদের আমলে। এরপরে 2011 সালে ক্ষমতা চলে যায়, বামফ্রন্ট হেরে যায়, কিন্তু সিপিআইএম এর অস্তিত্ব মুছে যায়নি ওখানে দক্ষিণ 24 পরগনায়। দক্ষিণ 24 পরগনা থেকেই তাবড় তাবড় সিপিআইএম নেতা, তারা ভোটে জিততেন, তারা সিপিআইএম এর রাজ্য কমিটিতে জায়গা পেতেন, রাজ্য সম্পাদক মণ্ডলীতে জায়গা পেতেন। তাবড় তাবড় নেতা, তারা হেরে গিয়েছেন। 2011 সালে হেরে গিয়েছেন, তারপরের নির্বাচনগুলোতেও হেরে গিয়েছেন, কিন্তু সিপিআইএম এর ইনার শক্তি, অর্থাৎ ভেতরের শক্তি আছে, আরএসপিরও আছে। এরপরে 2011 সালের পর থেকে ডায়মন্ড হারবার মডেল হলো দক্ষিণ 24 পরগনায়। তৃণমূল কংগ্রেস যথেষ্ট পরিমাণে ওখানে শক্তি অর্জন করল, অর্থাৎ বিভিন্ন জায়গায় এই জাহাঙ্গীর খান, শওকত মোল্লা, এই ধরনের নেতাদের মাধ্যমে, যারা একটা সময় নাকি সিপিএম এর আশ্রিত ছিল, তারা এবার তৃণমূল আশ্রিত হয়ে গেল। অর্থাৎ এই দুটো দলকেই আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। পিছন থেকে যারা উস্কেছেন পলিটিক্যাল লোক, যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে এক হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে, তাদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। রাজনীতির উস্কানি, বারবার শুভেন্দু অধিকারী সাবধান করেছেন। গুন্ডা দমন আইন আনা হয়েছে, যে কোনো অঘটন ঘটলে পরে সরকারি সম্পত্তি ভাঙচুরের প্রবণতা, পুলিশকে মারধর, সরকারি আধিকারিকদের কাজে বাধা দেওয়ার প্রবণতা, বিভিন্ন সরকারি সম্পত্তি ভাঙচুর, তাকে আগুন ধরিয়ে দেওয়া, এই ধরনের প্রবণতা বরদাস্ত করা হবে না। ঘটি বাটি বেচে ক্ষতিপূরণ আদায় করা হবে। কিন্তু তা শুনছে না কিছু অংশের মানুষ, এবং সেই কারণে অবশ্যই পীড়াদায়ক, অবশ্যই যন্ত্রণাদায়ক, অবশ্যই ভয়ঙ্কর কষ্টের এই নাবালিকাকে নির্যাতন, গণধর্ষণ এবং তার খুন, একটা 11 বছরের মেয়ে, একরত্তি শিশু। কিন্তু তার বদলে পুলিশের গাফিলতি, নিশ্চয়ই আজকে শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন যে পুলিশের গাফিলতি আছে কিনা, পুলিশের কোনো রকম শিথিলতা আছে কিনা, তা নিয়ে তিনি 72 ঘন্টা সময় দিয়েছেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে, এবং তাকে রিপোর্ট দিতে হবে 72 ঘন্টার মধ্যে, এবং বিচার বিভাগীয় তদন্ত শুরু হবে। তাহলে এই বারবার ভাঙচুর, সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি সম্পত্তি তো আমার আপনার টাকায়, যারা ভাঙছেন তাদেরও রোজগারের টাকা, তাদেরও করের টাকায়। সরকারি সম্পত্তি ভাঙচুর হলে সরকারের ক্ষতির থেকেও আপনারও ক্ষতি। তাহলে এবার
ওই 200 জনকে গ্রেফতার করা হবে, শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন। সুতরাং একটা রাজনৈতিক অঙ্ক এখানে অনেকটাই স্পষ্ট হলো। র্যাডিক্যাল ফোর্সের কথা বলেছেন, খুব স্বাভাবিক। এই ধরনের মব যখন আক্রমণ করে তখন র্যাডিক্যাল ফোর্স ঢুকে যায় তার মধ্যে। তাহলে কি এই হামলার পেছনে, টায়ার জ্বালিয়ে অবরোধের পেছনে, পুলিশের গাড়ি ভাঙচুরের পেছনে, রেল লাইনের ক্ষতির হওয়ার পেছনে রাজনীতির উস্কানি? ভয়ঙ্কর অভিযোগ। ক্ষমতা থেকে এক হয়েছে কারা? সিপিআইএম। শূন্য থেকে এক হয়েছে কারা? সিপিআইএম। ক্ষমতা থেকে কারা গেছে? তৃণমূল। স্পষ্টই হচ্ছে, নাম না করে শুভেন্দু অধিকারী এই হুঁশিয়ারি দিলেন, এই অভিযোগ করলেন। দ্বিতীয় হচ্ছে, বারবার এবার আর পুলিশকে ফাইল মাথায় দিয়ে মাথা বাঁচাতে হবে না, টেবিলের নিচে ঢুকতে হবে না। কিন্তু বারবার বলা হয়েছে, কারণ পুলিশকে আইনের শাসন করতে বলা হয়েছে, শাসকের আইন নয়। তাও পুলিশকে পদক্ষেপ করতে বলা হয়েছে দ্রুত। তাও নারী নির্যাতন, মহিলাদের বিরুদ্ধে কোনো অপরাধ থাকলে পরে সঙ্গে সঙ্গে ব্যবস্থা। তাও মেদ ঝরেনি। আমার মনে হচ্ছে স্থানীয় লেভেলে বিভিন্ন জায়গায় এখনো তৃণমূল গন্ধ রয়ে গেছে বিভিন্ন পুলিশ অফিসারের মধ্যে। কারণ মেদ যদি ঝরতো তাহলে এইরকম একটা নক্কারজনক ঘটনার পরেও এই যে যার নাম হচ্ছে আনন্দ সর্দার, তাকে ধরে নিয়ে যাওয়া হলো পুলিশ ফাঁড়িতে, তারপর তাকে ছেড়ে দেওয়া হলো, সে পালিয়ে গেল কি করে? এটাই তো অভিযোগ করছেন ওখানকার বাসিন্দারা। তারা যথেষ্ট ইউনাইটেড। আজকে পুলিশের কাছ থেকে সাহায্য পেলেন না তারা সাহায্য না পেয়ে সিসি ক্যামেরা, ওখানে যত সিসি ক্যামেরা আছে সমস্ত সিসি ক্যামেরা কার যাচাই করার কথা? পুলিশের যাচাই করার কথা, স্থানীয় পুলিশ অফিসারদের যাচাই করার কথা। স্থানীয় মানুষ, স্থানীয় বাসিন্দারা, ওই নাবালিকার পাড়া প্রতিবেশী, তারা সিসি ক্যামেরা যাচাই করলেন, তারা সমস্ত ফুটেজ দেখলেন, কার সঙ্গে কোথায় ওই নাবালিকা যাচ্ছে, তারপরে কি হলো। তারপরে প্রভাস মণ্ডলকে ধরা হলো, নিয়ে যাওয়া হলো পুলিশ ফাঁড়িতে। একজন মাত্র কনস্টেবল একটা পুলিশ ফাঁড়িতে। এখানে আবার বারুইপুরের মতো জায়গায় গত কয়েক বছর ধরে পাচার চক্র সক্রিয়, মাদক চক্র সক্রিয়। এই রকম জায়গায়, এহেন জায়গায়, এই রকম সূর্যপুর পুলিশ ফাঁড়ি, সেখানে একজন মাত্র কনস্টেবল। এহেন জায়গায় এই রকম একটি নক্কারজনক, নারকীয়, ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, কিন্তু সেখানে পুলিশের কোনো পদক্ষেপ নেই। এইখানেই তো বিষয়। কি বলছেন স্থানীয় বাসিন্দারা? স্থানীয় বাসিন্দারা বলছেন, বাড়ির পাশে রেল লাইনের পাশে নেশা, গাঁজার আসর বসত। গ্রামবাসীরা অনেক চেষ্টা করেছে বন্ধ করার, প্রশাসনের সেই সাপোর্ট পায়নি যে বন্ধ করে দেবে। আনন্দ ও তার গ্যাং নেশা করত, পুরোপুরি নেশা করে এই ঘটনা ঘটিয়েছে। আনন্দ ও তার গ্যাং নেশা করত, তার মানে দীর্ঘদিন ধরে এরা অপরাধমূলক কাজ করে আসছে ওই পুকুর, রেল লাইন, এই সমস্ত এলাকায়, পরিত্যক্ত জঙ্গল। পুলিশ জানতো না? আমাদের বাড়ির পাশেই পুরো রেল লাইনের পাশে সব নেশা, গাঁজা, পাত্তা, নানান জিনিস করে বেড়াতো। আমাদের গ্রামবাসিন্দা অনেক কিছু ভাবে চেষ্টা করেছিলাম বন্ধ করার, কিন্তু প্রশাসনের মাধ্যমে আমরা সেই সাপোর্টটা পাইনি যে ওদেরকে বন্ধ করব। পালাবদলের আগে পুলিশ জানতো না? সবই তো জানা। আনন্দকে, প্রভাসকে, এগুলো তো সব জানা। এগুলো যদি আগে ব্যবস্থা নেওয়া হতো তাহলে তো এই নাবালিকাকে প্রাণ দিতে হতো না, খুন হতে হতো না। আরো কি উঠে আসছে, এই যে সূর্যপুর বাজার, তার পাশে রেল লাইনের একদিকে ঘন জঙ্গল, অন্যদিকে নির্জন রাস্তা। সন্ধে নামলেই নাকি বদলে যেত এই সূর্যপুর এলাকা, এবং তার আশপাশের ছবি বদলে যেত। প্রশাসনের নজরদারির অভাবে এই নির্জন এলাকা মাদক কারবারিদের স্বর্গরাজ্য পরিণত হয়েছিল।
এবং যে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার হয় তার কিছুটা দূরে ঝুপড়িতেও চলতো নানা দুষ্কর্ম। কাদের মদতে, কাদের ইন্ধনে, কাদের উস্কানিতে? তার মানে প্রশাসন একেবারে ভয়ঙ্কর রকমের পঙ্গু হয়ে বসেছিল, কোনো ব্যবস্থা নেয়নি। আর দীর্ঘদিন ধরে গাঁজা, মাদক, চরসের আসরে অপরাধমূলক কাজ হয়ে এসেছে। এমনকি পাচার, মহিলা পাচার হতো এখানে। এই নাবালিকাকেও পাচার করার চেষ্টা করা হচ্ছিল। প্রভাস পেয়েছিল 10,000 টাকা আনন্দর হাতে তুলে দেওয়ার জন্য। মেদ জমে গেছিল, মেদ ঝরেনি। এই 2 মাসেও ওই এলাকার স্থানীয় পুলিশদের মেদ ঝরেনি, এটাই প্রমাণিত। তবে হ্যাঁ, আজকে এসপি অফিস থেকে আজকে যে মিটিং হয়েছে তা শুধু এই প্রসেনজিৎ খুন হলো বা নাবালিকা খুন হলো এই মিটিং শুধু করেননি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সমস্ত থানার আইসিদের নিয়ে করেছেন রাজ্যের। মেদ ঝরাতেই হবে, মেদ না ঝরলে কপালে দুঃখ আছে। এখান থেকে আমি ভার্চুয়ালি গোটা রাজ্যের সমস্ত থানার সঙ্গে যুক্ত হয়েছি। আমি তাদের পরিষ্কার বলেছি যে ঘটনা রোধ করতে হবে। আর মেদ না ঝরালে এই রকম অপরাধ আরো বাড়বে, দুষ্কৃতীরা ভয় পাবে না। মেদ ঝরাতেই হবে। মেদ না ঝরালে আগামী দিনে যে শাস্তির মুখে পড়তে হতে চলেছে, স্থানীয় যারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে সেই অফিসারদের, তাদের মতোই অবস্থা হবে অন্যান্য জায়গায়। আজকে দেখুন মালদায়, আমরা পরশুদিনই খবর করেছিলাম বা শনিবারে খবর করেছিলাম যে মালদায় মৌখিক অভিযোগ, নাবালিকাকে নির্যাতন, যৌন নির্যাতন, মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ তৎপর হয়েছিল এবং পূর্ণিয়া চলে গেছিল। দুষ্কৃতী পূর্ণিয়া থেকে আরো অন্যান্য জায়গায় পালিয়ে যেত, তা হয়নি, কারণ লিখিত অভিযোগের অপেক্ষাই করেনি পুলিশ। এটাই হওয়া উচিত। মেদ না ঝরলে এইভাবে দুষ্কৃতীরা পালিয়ে যাবে, দুষ্কৃতীরা ধরা পড়বে না। দেখার এখন কতজনের মেদ না ঝরে এবং তার ফলে তাদের কি পোয়াতে হয়।